নমস্কার বন্ধুরা, আমি সীমা। আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা চালু করছি। এটা আমরা ডে 2 কাশ্মীর ভ্রমণের। এই হোটেলটাতেই আমরা ছিলাম। এই হোটেলটা নাম 6 সিজন 5 স্টার হোটেল। বাইরেটাও খুব সুন্দর, ভেতরেও খুব ভালো, আর তার সাথে খাওয়া দাওয়াও খুবই ভালো। কালকে বিকালে যখন এসেছিলাম তখন তো সন্ধ্যা হয়ে গেছিলো, তাই বাইরে হোটেলের ভিউটা দেখাইনি। এখন সকালবেলা বেরিয়ে পড়েছি আজকে আমরা পেহেলগাঁওয়ের দিকে। পেহেলগাঁও নামটা খুব কমন, সবারই শোনা। পেহেলগাঁওটাকে কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড বলে। বসন্তকাল এলে এই জায়গাটা একেবারে গাছগুলো সবুজ হয়ে ভরে ওঠে। তখন প্রায় সুইজারল্যান্ডের মতনই লাগে এই ভ্যালিগুলো। এখন অতটা বসন্ত এসে পৌঁছায়নি, তাই গাছগুলো ন্যাড়া ন্যাড়া হয়ে রয়েছে, সমস্ত পাতা ঝরে গেছে। দূরে দেখতে পাওয়া যাচ্ছে বরফ ঢাকা হিমালয়। শ্রীনগরটা ডাল লেক কেন্দ্রিক, ওইদিকে ডাল লেকের ওপরই নির্ভর করে ওদের জনজীবন চলে। কিন্তু এই পেহেলগাঁওটা এদের এদিকে পুরোপুরি চাষবাসের ওপর নির্ভর করে চলে। কাশ্মীরে যতগুলো আপেল বাগান, আখরোটের বাগান, এমনকি কেশরও এই রিজিয়নেই চাষ হয়, পাহাড়ের কোলে। এই গাছগুলো এমনি বড় বড় গাছ, কিন্তু অনেক ক্ষেত্রেই এইরকম গাছের বাগানগুলো আপেল বাগান, যেগুলো গাছগুলো এখন ন্যাড়া হয়ে দাঁড়িয়ে আছে, কোনো আপেলও নেই, পাতাও নেই, তার সাথে আখরোটের গাছও। দূরে যেই ফিল্ডগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এইগুলোতেই অ্যাকচুয়ালি কেশর চাষ হয়। এই মুহূর্তে এখানে কেশর চাষ হয়নি, এই মুহূর্তে এখানে সর্ষে চাষ হয়ে আছে। এদের এখানের এই জায়গাগুলোতে ড্রাইভার বলল মে জুন মাস করে আসলে এগুলো কেশরে ভরে যায়। এখনও কেশরের চাষ হয়নি, এখন শুধুমাত্র সর্ষে হয়ে রয়েছে। এখানের লোকেরা সর্ষে শাক আর মাক্কি রুটি খুব পছন্দ করে, টুরিস্টরাও পছন্দ করে, আমরাও খেয়েছিলাম। এই ভ্যালিগুলো পরে আরও যখন সবুজ হয়ে ওঠে আরও সুন্দর লাগে। আমরা এই ভ্যালিগুলো দেখতে দেখতে পেহেলগাঁওয়ের দিকে এগিয়ে যাচ্ছি, আর তার সাথে এই দূরে বরফ ঢাকা পর্বত দেখতে পাওয়া যাচ্ছে। এখানে পাহাড়ের কোলে সর্ষে গাছে একেবারে হলুদ ফুলে ভরে গেছে। আমরাও একটা দুটো ছবি নেবার জন্য এই সর্ষে ফুলের খেতে দাঁড়িয়ে গেছিলাম। এখানে থেকেই পাশে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, তাই এখানে সিকিউরিটি খুব কড়া, 1-2 কিলোমিটার ছাড়াই চেকপোস্ট। হ্যালো, পেহেলগাঁও যাওয়ার রাস্তায় আমরা দুজনে মিলে ফটো তুলছি। আমরা যখন এখানটা পৌঁছাই তার আগেই সেনা কনভয় যাবে বলে রাস্তা খালি করছিল, তাই আমরা সর্ষে খেতে দাঁড়িয়ে গেছিলাম। এই পেহেলগাঁও যাওয়ার পথেই যত রকম কেশরের দোকানগুলো পড়ে, পর পর লাইন দিয়ে আছে। একটা দোকান থেকে আমরাও কিনেছিলাম কেশর। দোকানদার আমাদের সঠিক কেশর চেনার উপায় দেখিয়েছিল। একটা গ্লাসের মধ্যে একটা কেশরের সুতোকে দিয়ে রেখে দেওয়া কিছুক্ষণ, যখন জলটা আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাবে, আর সুতোটা কিন্তু কিছুতেই গলবে না, সেটা হলো আসল কেশর। এই দোকানটা থেকেই আমরা নিয়েছিলাম। আমরা প্রায় 16-17 হাজার টাকার কেশর, ড্রাই ফ্রুট নিয়েছিলাম। ড্রাই ফ্রুট, কেশর এগুলো নিয়ে এখান থেকে বেরিয়ে পড়েছি। কাশ্মীরের যে আলমন্ডগুলো হয়, সেই আলমন্ডগুলো কিন্তু ক্যালিফোর্নিয়া আলমন্ডের থেকে ছোট সাইজের হয়, আর প্রচণ্ড পরিমাণে তাতে তেল থাকে। আমরা বাজার থেকে যে আখরোটগুলো কিনি এখানে মোড় থেকে বা রিলায়েন্স থেকে, সেই আখরোটের মধ্যে তেলও থাকে না, একটা ড্রাই ভাব থাকে, আর তার সাথে সেরকম একটা কেমন মাঝে মাঝে গন্ধও ছাড়ে। কিন্তু এখানের আখরোট ভীষণ ভালো, আর তাতে প্রচুর পরিমাণে অয়েল রয়েছে। এখানে কেশর চাষ হলেও এই কেশরের কিন্তু দাম এখানে মোটেই কম নয়। 1 গ্রাম কেশরের দাম প্রায় 350 টাকা, মানে ধরতে গেলে অ্যামাজনেও যেমন 35 থেকে 40 হাজার টাকা কেজি হিসেবে বিক্রি হয়, এখানেও অলমোস্ট তাই। তাই শুধু এখান থেকে কেশর কেনার কোনো প্রয়োজন নেই, আরামসে অ্যামাজন থেকে নিজেদের প্রয়োজন মতো কেনা যেতেই পারে।
আমরা প্রায় সমতল ভূমি ছেড়ে এবার পাহাড়ের দিকে ওপরে উঠছি। এখানে এই যে রাস্তাটা ভিজে, এটার কারণ আগে থেকে বরফ পড়ে গেছে। রাস্তার পাশে ভালো করে লক্ষ্য করলে কাদার সাথে বরফ মিশে আছে। আমরা যাব ওই দূরের পাহাড়ের ওপরে, ওই সাদা মাউন্টেনে। আমরা মোটামুটি পেহেলগামে পৌঁছে গেছি। প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো আমাদের সময় লেগেছিল। এখানে ঘোরার জন্য দুটো ওয়ে রয়েছে। একটা হচ্ছে গাড়ি করে ঘোরে অনেকে, সেক্ষেত্রে 3টে পয়েন্ট দেখায়: আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। আর অনেকে করে কি, এরকম আমাদের মতো ঘোড়া হায়ার করে নেয়, সেই ঘোড়াতে করে কতগুলো এরিয়াতে উপরে পাহাড়ের ওপর গিয়ে দেখতে থাকে। এই ঘোড়া করে অলমোস্ট 12 থেকে 14 কিলোমিটার মতো এই রাস্তা দিয়ে যেতে হয়। এই রাস্তায় প্রথম দিকে কিছু গ্রাম পড়লেও পরের দিকে আর কোনো গ্রাম ট্রাম থাকে না। জায়গাটা ভীষণ দুর্গম হয়ে পড়ে। এখানেই বিভিন্ন রকম জায়গায় সাইট সিইংয়ের জন্য ঘোড়ার কত রেট লিখে দেওয়া আছে। আমরা প্রায় 7,500 টাকা, মানে 3টে ঘোড়া 2,500 টাকা করে হায়ার করেছিলাম, করে আমরা গিয়েছিলাম। এখানে ঘোড়াওয়ালাদের সাথে ভালো রকমই বার্গেনিং করতে হয়। এরা তো প্রথমে 7,000 8,000 টাকা একবারে বলে দেবে এক একটা ঘোড়া, কিন্তু বার্গেনিং করলে আস্তে আস্তে দাম কমে যায়। আমরা 3 জনে উঠে পড়েছি, পড়ে জঙ্গলের মধ্য দিয়ে পাহাড়ের রাস্তায় হেঁটে চলেছি। পেহেলগামে যাওয়ার প্ল্যান করলে 2 দিন থাকার ব্যবস্থা করা উচিত। আমরা 1 দিন করেছিলাম বলে একটা সাইডই দেখতে পেয়েছি। ঘোড়ায় করে যেদিকটা যা যায় এটাতেও প্রায় 4-5 ঘন্টা লেগে যায় ওপরে পাহাড়ে যেতে আর আসতে। এই জন্য আর আমাদের আরু ভ্যালি আর বেতাব ভ্যালি, চন্দনবাড়ি দেখা হয়নি। আরেকদিন থাকলে হয়তো, এই যে আমার পিছনে গাড়ি চলে গেল, এই গাড়িগুলো করেই ওপরে নিয়ে যাবে ওই জায়গাগুলো দেখানো। এখানে একটা কথা বলি, পেহেলগাঁও থেকে কিন্তু অমরনাথ যাত্রা শুরু হয়। চন্দনবাড়ি পিলগ্রিমদের লাস্ট থামার জায়গা। পাহাড়ি রাস্তায় প্রথম অংশটা এরকম পিচের থাকলেও এরপরে আর কিছু নেই, কয়েকটা গ্রাম আছে, তারপর কাদা মাটির বরফ ভেজা রাস্তা, ইগড়ি বিগড়ি। এটা দিয়ে আমরা বেশ খানিকটা উপরে উঠে একটা জায়গায় এসে পৌঁছালাম। এই জায়গাটা একটা কি ভ্যালি বলেছিল, নামটা মনে নেই। এখানে এরকম পায়রা আর খরগোশ হাতে দিয়ে ছবি তুলতে দেয়, তার বিনিময়ে যা হোক ওদের বকশিস দিলেই চলে। এখানে বিভিন্ন ছোট ছোট দোকান আছে যেগুলোতে চা, কাওয়া, ম্যাগি পাওয়া যায়। এখানে বিভিন্ন লোকেরা পশমিনা শালও বিক্রি করে, এগুলো একটু দেখে শুনে কিনতে হবে। আমাদের ফটো সেশন শেষ হয়ে গেলে আমরা আবার এই পাহাড়ি রাস্তায় চলতে শুরু করলাম। এই যে রাস্তা বলে কিছু নেই, এই ইগড়ি বিগড়ি পাথরের মধ্যে দিয়ে ভয়ে ভয়ে উপরে উঠে চলেছি। মাঝে মাঝে ঘোড়াগুলো ঠান্ডায় জল খাচ্ছে, বরফ খাচ্ছে। চলতে চলতে আমরা ওপরে বরফের জায়গাটাতে এসে গেছি। এখানেও দুটো জায়গা আছে, অনেকে হোটেলের একটা ছোট মতো কসবার দিকে যাচ্ছে। আমরা বললাম না, আমাদের বরফ দেখতে হবে, তাই আমরা এই বরফের দিকটাই চুজ করলাম। এই ওপরে উঠে এসেছি। এখানে বরফ খুব একটা ডিপ নয়, মোটামুটি ঠিক আছে। আর নিচে থেকে আসার সময় অবশ্যই গামবুট ভাড়া করে নিতে হয়েছিল। আমরা এমনি যেহেতু মানে হেভি জ্যাকেট সঙ্গে করে পরে গেছিলাম, নিয়ে গেছিলাম, তাই আমাদের ওটা ভাড়া করতে হয়নি, কিন্তু গামবুট ভাড়া করতে হবে, না হলে এতে হাঁটা যাবে না একেবারেই। প্রথমবার বরফ দেখে ভীষণ এক্সাইটেড। আমার মেয়ে তো বরফ নিয়ে খেলতে শুরু করে দিয়েছে, বরফ তুলছে আর ওপরে ছুঁড়ে ছুঁড়ে মারছে। ওর বাবাও তাই। আমরা সব ছোট বাচ্চা ছেলে হয়ে গেছি এই সময় বরফ পেয়ে, সবাই মিলেই খেলছি। এই জায়গাগুলো একটু নির্জন, ঘোড়ায় চেপে আরও উপরের দিকে ওঠা যায়, কিন্তু আমরা বললাম এখানেই ঠিক আছে। আর এর ওপরে অনেকটা ওপরে গেলে তুল্লা ভ্যালি লেক বলে একটা লেক ছিল, যেটা এখন বরফে ঢাকা বলে আমাদের নিয়ে গেল না। তার আগেই এখান থেকেই নিচে নেমে এসেছিলাম। কিন্তু এখানে প্রথমবার বরফে ভীষণ ভীষণ আনন্দ হয়েছিল, ভীষণ মজা হয়েছিল। বরফের মধ্যে দিয়ে চলাচল করা খুব মুশকিল। যেখানটা কিছু লোক হয়তো হাঁটাচলা একটু করেছে বা ঘোড়াগুলো গেছে, সেই জায়গাটা দিয়ে হাঁটতে হয়। বেশি আশেপাশে এদিক ওদিকে চললে বরফের মধ্যে পা গিথে যাচ্ছে, হাঁটা যাচ্ছে না। এইখানে আমার স্বামী প্রথমবার এসে
ঘোড়া থেকে নেমে একটুখানি হাঁটতে গেল, গিয়ে ধপাস করে পড়লো। বরফের উপর পড়ে গিয়ে প্রথমে বুঝতে পারেনি, পরদিন সকালে দেখছি হাত পা ছড়ে গেছে পুরো। এই পোর্শনটাতেই আমরা বেশ ঘন্টাখানেক কাটিয়েছিলাম। প্রচন্ড ঠান্ডা, কিন্তু খুব ভালো লেগেছিল। বরফ খেলতে খেলতে জ্যাকেটের মধ্যে বরফ ঢুকে গেছে, ঠান্ডায় উ করছি তখন। এখানে একটা কথা উল্লেখ করি, এই রাস্তাটা ঘোড়ায় চালিয়ে যাওয়া খুব একটা সুবিধের নয়, তাই বাচ্চা যাদের সঙ্গে থাকবে তাদের না যাওয়াই ভালো। কেন আমরা যেতে যেতে রাস্তায় দুটো বাচ্চা দেখেছি যারা মায়েরা সঙ্গে করে নিয়ে যাচ্ছিল, পড়ে গেছে, তারা কান্নাকাটি করছে, লেগেছে খুব জোরে, পাথরে পড়লে ভীষণ লাগে। বড় বড় হয়ে যায় যারা মোটামুটি ঘোড়াতে বসতে পারবে, অসুবিধা হবে না, তাদেরই যাওয়া ভালো। এই জায়গাটা একটা সমতল মতো বলে আমরা দাঁড়িয়ে গেছি, কিন্তু রাস্তা দিয়ে চলার ভিডিও ভয়েতে তুলতে পারিনি, এত রাস্তাটা এবড়ো খেবড়। ইনফ্যাক্ট রাস্তা বলে কিছু নেই, মানে সেখান দিয়ে ঘোড়াগুলো গিয়ে গিয়ে একটা পথ তৈরি করেছে সেটুকুনি। আমরা যাওয়ার দুদিন আগে খুব বরফ পড়েছিল, তাই এই জায়গাগুলো বরফ রয়েছে, কিছু কিছু জায়গায় বরফ গলে গেছে, এই জন্য গাছের নিচেগুলো কিছু কিছু জায়গা খালি। শুনেছি এগুলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময় পুরো এই গাছগুলো সাদা হয়ে যায়। আমরা পেহেলগামের একটু অফবিটটা ঘুরলাম। এখানে দাঁড়িয়ে একটাই গান গাইতে ইচ্ছা করছে, ইয়ে কাহা আগে হাম यूं ही साथ चलते चलते तेरी हों में जानम मेरा जिस्म जान। ঠান্ডার মধ্যে আমাদের দুজনেরই গলা ধরে গেছে, গান আর ভালো করে গাচ্ছেন গাই বেরোচ্ছে না। এমনিতেও আমরা দুজনেই ছোটবেলা থেকে কোনো গানই শিখিনি, শুধু খুব খুশি হলে আমরা নিজেদের মতো জোরে জোরে চেঁচিয়ে গান গাইতে থাকি। নিচে পাহাড়ি রাস্তাটা দেখাবার চেষ্টা করছি কীরকম খারাপ, ওপর থেকে যতটা দেখানো যায় নুড়ি আর পাথরে ভর্তি। এই জায়গাটা অতটা কমার্শিয়ালাইজ হয়নি, এই জন্য বিভিন্ন রকমের রাইডিং বা স্টল বা হোটেলপত্র কিছু নেই। ভিডিও চলছে বাবু, একটা এক্সপ্রেশন কিরকম লাগছে তোমাদের? ও ঠান্ডা লাগছে, পেহেলগামে এসে ভালো লাগছে, দারুণ, মুখে বলা যায় না এই কথা, এটা শুধু অনুভব করতে, দেখতে হয় চোখ মেলে, আর অন্তর থেকে অনুভব করতে হয়, বলা যায় না। খুব স্লিপ হলো না, জুতো ঢুকে যাচ্ছে, বরফ তুলে ফেলো, তোমার জন্য দাঁড়িয়ে তোমার জন্য। আশেপাশে পা দিয়ে উঠতে চেষ্টা করলে বরফের মধ্যে পুরো আরেকবার কারণ বাবু, ঢুকে তোমার মা তো যাচ্ছে। বরফই তুলতে পারছে না, জল বলে নিচে রেখে তো ঠান্ডা হয়ে যাবে, নিচে রেখে দেয় বরফ হয়ে যাবে। আমরা যে 4 দিন ছিলাম, আমার মেয়ে যতগুলো বরফের জায়গায় গেছে শুধু খালি বরফ ঘেটেছে, খালি উপরে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, গায়ে ছুটছে, কোথাও কাউকে মারছে, শুধু বরফ নিয়ে খেলেছে 4 দিন। পিছনে শুধুই বরফ, আশেপাশে যদি বরফ, আর তার সাথে বড় বড় গাছ। দূরে আমার মেয়ে আরে দাঁড়িয়ে আছে, আমি এবার ব্যাক করি। এই জায়গাটায় যাওয়ার সময় ঘোড়াগুলো এমন সাইডে পাহাড়ের পাশে চলে যাচ্ছিল, তো আমি একবার দেখে মনে হচ্ছিল কাশ্মীরের স্বর্গ না দেখি এমনি স্বর্গ চোখের সামনে এসে গেছে, কেন পড়লে নিচে কোথায় চলে যাব কেউ জানে না। এখানে একটা কথা উল্লেখ করে রাখি, এই ঘোড়া চলার রাস্তাটা খুব একটা মসৃণ নয়, তাই যারা ছোট বাচ্চা নিয়ে আসবেন তারা এই রাস্তাটা অ্যাভয়েড করাই ভালো, তাদের জন্য ও বেতাব ভ্যালি, আরু ভ্যালি ভালো। কারণ আমরা ফেরত যাওয়ার সময় কয়েকটা বাচ্চা পড়ে গেছিল, যারা কাঁদছিল খুব লেগেছে বলে। এখানে জল প্রায় মাইনাসে চলছে, ঠান্ডা কনকন, গালে পড়লেই মনে হচ্ছে দাঁতে ব্যথা শিরশির করে উঠছে। আমাদের ওখানে ফ্রিজের জলের থেকে গরম বেশি, কিন্তু মাঝে মাঝে তো জল পিপাসা পাচ্ছে, আর এই রোদের মধ্যে যখনই জল খাচ্ছি দাঁত কনকন করে উঠছে। নিচে থেকে যতক্ষণ দেখছিলাম খালি মনে হচ্ছিল কতক্ষণ এই বরফে যাব বরফে যাব, উপরে এসে বরফে এসে
মানে ভীষণ মজা লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। পেহেলগামের এই সাইডটা যেহেতু একটু অফবিট, এই জন্য এখানে কমার্শিয়ালাইজ এখনও ভালোভাবে হয়নি, তাই কোনো রকমের গাড়ি চড়া বা দোকান বা সেরকম কিছু নেই। পেহেলগামের ওই 3টে পয়েন্ট যেটা ABC বলে বিখ্যাত, ওইগুলোতে গেলে ওই জিনিসগুলো পুরো দেখা যায়। বিভিন্ন রকম রাইডিং টাইডিং আছে, এদিকটা ওই সমস্ত ব্যাপার নেই। ওপরে ঘুরে নিচের দিকে নেমে চলেছি। নিচে পেহেলগামের এই দিকটাতে আগেই বলেছি আপেলের মানে গার্ডেন আছে। এই সময় গার্ডেনগুলো একেবারে ন্যাড়া, পাতাও নেই, আপেলও হয়নি, কিন্তু তবুও ওই জায়গাগুলোতে এই পাতা ঝরে যাওয়া আপেল গাছগুলোতে কিছু ফলস আপেল আর কিছু আপেলকে আটকে রেখে জাস্ট জায়গাটা দেখানোর জন্য ওরা করে রেখেছে। এটা জুন জুলাই মাসে ভরে যাবে। এই যে আপেলের গাছে ছোট ছোট ফুল এসছে, ফুল থেকে প্রথমে পাতা হবে, তারপরে ফল ফুল এগুলো হবে। এরা এখানে ছোট ছোট দোকান করে রেখেছে যেখানে আপেল জুস পাওয়া যায়, ফ্রেশ আপেল জুস, খেতে দারুণ, আমরাও খেয়েছিলাম। আর তার সাথে এখানে বিভিন্ন রকমের আপেলের পিকেল, তারপরে জ্যাম, অনেক কিছু বানায় এরা, সেগুলো বিক্রি করে। আমরাও একটা আপেল পিকেল আর একটা আপেলের জ্যাম নিয়ে এসেছিলাম। সব রকমের আচার খেয়ে দেখেছি, কিন্তু আপেলের আচারটা এখনও খাইনি বলে ওটাই আমি নিয়ে এলাম। রাত্রিরে ফিরে হোটেলে চলে এসেছি। এটা আমাদের হোটেলের ডাইনিং প্লেস। ফ্রেশ হয়ে নিয়ে নিচে ডাইনিং প্লেসে এসে গেছি রাত্রিরে ডিনারের জন্য। ডিনারে আজকে ছিল তন্দুরি রুটি, তার সাথে একটা পনিরের তরকারি, চিকেন, আরও অনেক কিছু ছিল, ডাল, স্যুপ, হালুয়া। এখানে ড্রাই ফ্রুট দিয়ে যে হালুয়াগুলো বানায় খুব সুন্দর খেতে, কিন্তু সেগুলো খুব মিষ্টিও হয় না। ডাইনিং প্লেস থেকে বেরিয়ে এটা হোটেলের রিসেপশন কাউন্টারের সামনে দিয়ে চলেছি। আমাদের হোটেল রুমটা ওপরে 3তলায় ছিল। আমরা যখন এখানে ছিলাম সেখানে সেই সময় এদের লিফটটা খারাপ হয়ে গেছিলো, এই জন্য কষ্ট করে 3তলা অবধি সিঁড়ি দিয়েই উঠতে হচ্ছিল। আমরা আমাদের হোটেল রুমের দিকে চলেছি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার চোখে দেখা কাশ্মীর কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। এটা হোটেলের 2য় ফ্লোর, এখানে কোনো রুম নেই, 2টো কনভেনশন হল রয়েছে। হোটেলটা খুবই সুন্দর। আজকের মতো ভিডিওটা আমি শেষ করি। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, গুড নাইট।